হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা যেটা ডিসকাস করব সেটি হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গণিত প্রভার ফিফথ বা পঞ্চমতম অধ্যায়, যেটি হলো ঘনফল নির্ণয়। এই চ্যাপ্টারের যে সেকেন্ড এক্সারসাইজ সেটি হলো কোষে দেখি 5.1, যেটি 53 পেজে রয়েছে। কিছু অঙ্ক কোষে দেখি 5.1 এক্সারসাইজের কিছু অঙ্ক আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি, কিছু অঙ্ক আমরা এই ক্লাসে ডিসকাস করব। যাদের অলরেডি কোষে দেখি 5.1 এর এক্সারসাইজের অঙ্কগুলো হয়ে গেছে তাদের জন্য ভেরি গুড, হ্যাটস অফ, খুব ভালো, এভাবে এগিয়ে যাও। যাদের এখনো অঙ্কগুলো হয়নি, আমরা একসাথে এই অঙ্কগুলো সহজভাবে বুঝে নেব এবং শিখে নেব এবং প্র্যাকটিসও করে নেব। কেমন? তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। আজকের ক্লাসে আমরা যেটা ডিসকাস করব সেটি হলো কোষে দেখি 5.1 এর কিছু অঙ্ক। কেমন? যেটি পেজ নাম্বার 53 পেজে রয়েছে। দেখো, কোষে দেখি 5.1 পেজ নাম্বার 53 এর 1, 2, 3 আমরা আগের ক্লাসে সলভ করেছি। আজকের ক্লাসে আমরা করব 4, 5, 6, 7। আজকের ক্লাসে আমরা সলভ করব এবং দেখে নেব। তো প্রিভিয়াস ক্লাস রিগার্ডিং আমার কাছে কোনো রকম কোয়ারি, ফিডব্যাক, কমেন্ট আসেনি। মানে আমি ধরে নিচ্ছি তোমরা ওই অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো এবং প্র্যাকটিসও করেছো। আমি আশা করি, এটা তোমাদের কাছে আমি আশা করতেই পারি, এটুকু আশা করতেই পারি। তো আজকে ক্লাসে আমরা 4, 5, 6, 7 এই অঙ্কগুলো আজকে ক্লাসে আমরা প্র্যাকটিস করে নেব। আরেকটা কথা, তোমাদের কোথাও কোনো অসুবিধে হলে, কোথাও বুঝতে অসুবিধে হলে বা বুঝতে পারছো না, বা আমি যেভাবে এক্সপ্লেন করেছি সেটা তোমাদের ঠিক কঠিন মনে হলো, উইদাউট এনি হেজিটেশন যে কোনো সময় যখন খুশি তোমরা আমাকে জানাতে পারো যে এই জায়গায় এই অসুবিধে হয়েছে। তো আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি তোমাদের প্রবলেমের সলিউশন দিতে। কেমন? তো চলো এবার আমরা কোশ্চেন নাম্বার 4 করে দেখি। তো আমরা এখন প্র্যাকটিস করছি কোষে দেখি 5.1, যেটা 53 পেজে রয়েছে, তার কোশ্চেন নাম্বার 4 আজকের ক্লাসে আমরা শুরু করলাম। কেমন? তো দেখো, স্টেটমেন্টটা আমি যদি পড়ি, কি এখানে স্টেটমেন্টটা দেওয়া আছে, দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। কেমন? হিসেব করে দেখি এরকম কতকগুলো আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। ঠিক আছে, তো দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে। কেমন? তো যার লেন্থ কত, লেন্থ, ব্রেথ এবং হাইট কত বলে দেওয়া হয়েছে, 4, 3 এবং 3। এটি একটি আয়তঘন, মানে এটা পারফেক্ট কিউব নয়, এটা একটা আয়তঘন। এবার তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে দেবনাথ এই রকম আয়তঘন কতগুলো যোগ করে একটা পারফেক্ট কিউব বানাতে পারবে, বড় ঘনক বানাতে পারবে। কেমন? এটাই হচ্ছে প্রশ্ন তোমাদের কাছে। তাহলে এবার আমাকে যেটা করতে হবে, আমাকে বের করতে হবে যে এরকম 4, 3/3 এরকম কতগুলো আয়তঘন জুড়লে একটা বড় ঘনক তৈরি হবে। কেমন? আচ্ছা, দেখো, এটি পারফেক্ট কিউব বা পূর্ণ ঘন নয়। তো কেন পূর্ণ ঘন নয়? কারণ 4, 3, 3 আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রত্যেকটাই আলাদা। কিন্তু ঘনকের ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম না, ঘনক তখনই বলবো যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই সমান হবে। ঠিক আছে, তো এটা পারফেক্ট কিউব বা পূর্ণ ঘন নয়। এবার আমাদের কি করতে হবে না, এর সাথে কিছু পরিমাণ এরকম ঘনক জুড়ে আমাকে পূর্ণ ঘন করতে হবে। কেমন? আচ্ছা, এবার আমাদের নতুন যে ঘনকটা আমাদের তৈরি করতে হবে, সেই ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এমন হতে হবে যেটা এই 4, 3, 3 ঘনকের হয় গুণিতক হতে হবে, না হলে এর লসাগু হতে হবে, তবেই সেটা পারফেক্ট কিউব হবে। কেমন? তো 4, 3, 3 এর যদি আমরা লসাগু করি তাহলে কি আসে, 4, 3, 3 এর যদি লসাগু করি আমরা কি পাবো, 3 দিয়ে লসাগু করলে 4, 1, 1 মানে 4, 3 12 পেলাম। তাহলে আমাদের নতুন যে ঘনক তৈরি হবে, পূর্ণ ঘন তৈরি হবে, তার বাহুর দৈর্ঘ্য মিনিমাম 12 হতে হবেই, মিনিমাম 12 হতে হবে। কেমন? কি করে বের করলাম? কারণ আমাদের নতুন যে ঘনক তৈরি হবে
নতুন যে ঘনক তৈরি হবে অবশ্যই সেটা 3 3 4-এর গুণিতক হতে হবে এবং 3 3 4-এর দিয়ে বিভাজ্যও হতে হবে এবং যে আমাদের নতুন ঘনক তৈরি হলো তার মিনিমাম দৈর্ঘ্য কত হতে হবে না 4 3 3-এর লসাগু করলে যেটা হবে সেটাই হলো নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য কত পেলাম 12 পেলাম, লসাগু করলে 12 পেলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 12 হয় তাহলে ভলিউম কত হবে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি 12 হয় তাহলে ভলিউম কত হবে না ভলিউম হবে 12 × 12 × 12, মানে ঘনফল নতুন যে কিউব এটা হলো নতুন কিউব, এটা আমাদের প্রিভিয়াস কিউব, তো নতুন কিউবের ভলিউম কত হলো 12 12 12। এবার কতগুলো ছোট ঘনক আমাকে দরকার, তাহলে আমরা কি করব না ছোট ঘনকের ভলিউম কত 3, ঘনক নয় মানে আয়ত ঘনর ভলিউম কত 4 3 3, তাহলে সেইটা দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে আমরা পেয়ে যাবো যে এই সাইজের কতগুলো ঘনক মেলালে বা যোগ করলে একটা পূর্ণ ঘন হবে। ঠিক আছে, তাহলে 4 3 12 12 12 কেটে গেল, 3 4 12 12 4 48। তাহলে কি হলো না 4/3/3 আয়ত ঘন 48টা যদি আমরা পরপর করে অ্যারেঞ্জ করি তাহলে আমরা কি পাবো না আমরা একটা বড় ঘনক পাবো যার বাহুর দৈর্ঘ্য 12, মানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটেই 12 হবে। তাহলে আমাদের কোশ্চেনে দেবনাথের যে প্রথমে যে আয়তঘন ছিল এরকম 48টা আয়তঘন যদি আমরা অ্যারেঞ্জ করি তাহলে সেখান থেকে আমরা একটা বড় কিউব পাবো যার বাহুর দৈর্ঘ্য কত 12। কেমন, তাহলে আমাদের কতগুলো দেবনাথকে কতগুলো এরকম আয়তঘন 4/3/3-এর আয়তঘন লাগবে না 48 পিস আয়তঘন হলে তাহলে আমরা একটা বড় ঘনক বানাতে পারবো যার বাহুর দৈর্ঘ্য 12। কি কথা বোঝা গেল? আবারও একবার এক্সপ্লেন করছি। দেবনাথ একটা আয়তঘন বানিয়েছে, তার বাহুর দৈর্ঘ্য কত 4/3/3। এবার দেবনাথকে জিজ্ঞেস করা হলো দেবনাথ এরকম কতগুলো ঘনক তুমি একসাথে জুড়ে একটা বড় ঘনক বানাতে পারবে, এটাই হলো মেন কোয়েশ্চেন। তাহলে বড় ঘনক যেটা হবে জুড়ে করতে হবে, তো আমাকে বড় ঘনক যেটা হবে তার বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই 4/3/3 দিয়ে বিভাজ্য হতে হবে বা 4/3/3-এর গুণিতক হতে হবে, এটাও ঠিক আছে। আচ্ছা, এবার এই যে বড় ঘনক হবে অবশ্যই কি হবে না তার বাহুর দৈর্ঘ্য কি হবে না 4/4 3 3-এর লসাগু করলে যেটা হবে সেটা মিনিমাম তার বাহুর দৈর্ঘ্য হতে হবে। তো 4 3 3-এর লসাগু করলে কত হলো না 4 3 12 পেলাম। তাহলে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য মিনিমাম 12, তাহলে 12 হলে যদি আমরা 12 ধরে এগোই তাহলে 12 হলে তার ভলিউম কত হবে না 12 × 12 × 12। কেন না দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 12 × 12 × 12 ডিভাইডেড বাই আমার পুরনো যে আয়তঘন সেই আয়তঘনকে দিয়ে ডিভাইড করলে কতগুলো আয়তঘন লাগবে তাই করেছি। দেখো 3/3/4 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে আমরা কত পেলাম, আমরা 48 পেলাম। মানে এরকম দেবনাথকে এরকম ছোট 3/3/4 48 পিস আয়তঘন নিয়ে অ্যারেঞ্জ করলে তবে একটা বড় ঘনক হবে যার বাহুর দৈর্ঘ্য হবে 12। কি কথা বোঝা গেছে? ঠিক আছে, তো এরপরে আমরা কোশ্চেন নাম্বার 5-এ চলে যাব। কেমন, তো চলো এবার আমরা কোশ্চেন নাম্বার 5 দেখে নিই। সরি, কিছু নয়েজ বাইরে থেকে এসে যাচ্ছে, তোমরা এটাকে একটু ইগনোর করে দাও। কেমন, তো এরপরে আমরা যেটা দেখব কোশ্চেন নাম্বার 5। কেমন, তো চলো এবার কোশ্চেন নাম্বার 5 আমরা দেখে নিই। তো কোশ্চেন নাম্বার 5-এ কি অঙ্ক রয়েছে একবার দেখো। কোশ্চেন নাম্বার 5-এ রয়েছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হিসেব করে লিখি। তোমাদের কাছে কিছু ডেটা দেওয়া আছে, কিছু সংখ্যা দেওয়া আছে, তার সাথে কত সংখ্যা গুণ করলে তবে সেই সংখ্যাটা পূর্ণঘন হবে। তো প্রথমে 5-এর দাগে যেটা 1-এ আছে, রোমান 1-এ আছে, সেটা হলো 675। কেমন, 675। তাহলে এটাকে আমরা প্রথমে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করব। কেমন, তো চলো প্রথমে 5 দিয়ে করে নিই। তাহলে 5 একে 5 17, 5 3-এ 15, 16 17, 5 5-এ 25। এরপরে আবার 5 দিয়ে যাবে, দেখো 5 2-এ 10, 35, 5 7-এ 35,
আচ্ছা, এরপরে আবার দেখো 3 দিয়ে যাবে, 3 9 27, এরপরে আবার 3 দিয়ে যাবে, 3 3 9। কেমন? আচ্ছা, তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি না 675 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি না 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 লিখতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে কি পাচ্ছি না কটা 5 আছে না 5 দুটো আছে, তাই 5 স্কোয়ার লিখলাম, ইনটু 3 কটা আছে 3টে আছে, 1 2 3, তাহলে 3 টু দি পাওয়ার 3 লিখতে পারি। কেমন? তাহলে দেখো এখানে কি করলে আমরা কোনো কিছু কিউব ফর্মে লিখতে পারবো। 3 টু দি পাওয়ার 3 তো কিউব ফর্মে আছে, 5 স্কোয়ার আছে, মানে বাইরে থেকে যদি আমি একটা এক্সট্রা যদি আমি একটা 5 মাল্টিপ্লাই করি, তাহলে আমি কি লিখতে পারছি না 5 টু দি পাওয়ার 2 প্লাস 1 মানে 3 লিখতে পারি, ইন্টু 3 টু দি পাওয়ার 3 লিখতে পারি তো। মানে এখান থেকে কি তাহলে এলো না, এখান থেকে এলো 5 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস 15 টু দি পাওয়ার 3। তাহলে আমাদের কথা ছিল বাইরে থেকে আমাদের কত মাল্টিপ্লাই ধনাত্মক সংখ্যা গুণ করলে পূর্ণ ঘন হবে না, বাইরে থেকে যদি আমরা এক্সট্রা একটা 5 গুণ করে দিই তবেই এটা পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে আমাদের কত গুণ করতে হবে 675 সাথে না, 675 সাথে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে 5 মাল্টিপ্লাই করলে তবেই সেই সংখ্যাটি নতুন যে সংখ্যা আসবে সেটা পূর্ণ ঘন হবে। কেমন? বোঝা গেছে তাহলে কিভাবে আমরা পূর্ণ ঘন বের করলাম? আচ্ছা, একবার দেখে নাও। কিছু নয়, প্রথমে আমরা মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করলাম, করতে কি পেলাম না 5 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 3। এই অবধি ঠিক আছে। দেখো 3 টু দি পাওয়ার 3 তো এটা একটা কিউব ফর্মে আছে, কিন্তু দেখো 5 স্কোয়ার আছে, তাহলে তাহলে আমাদের কি লাগবে, স্কোয়ারকে কিউব করতে হবে। তাহলে কি না একটা এক্সট্রা 5 মাল্টিপ্লাই করলাম, এক্সট্রা 5 মাল্টিপ্লাই করতে কি হয়ে গেল 5 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস 15 টু দি পাওয়ার 3 পূর্ণঘন হয়ে গেল। তাহলে এক্সট্রা আমরা কি মাল্টিপ্লাই করলাম না 5 মাল্টিপ্লাই করার দরকার হয়ে পড়েছে, তবেই না পূর্ণ ঘন হবে। তো তাহলে 675 সাথে যদি আমরা একটা 5 মাল্টিপ্লাই করি, যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা হবে। বোঝা গেছে? এই অঙ্কগুলো আমি আগের ক্লাসেও বলেছি। আজ এই ঘনফল নির্ণয় করি এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক সব থেকে ইজি। কেমন? তো আমরা 5 রোমান 1 দেখলাম, এরপরে আমরা 5 রোমান 2 দেখে নেব। আচ্ছা, মুছে দিচ্ছি। আচ্ছা, এরপরে রোমান 2 যদি আমরা দেখি তাহলে কি আসছে, রোমান 2তে আমাদের যেটা দেওয়া আছে 200। সিমিলারলি এর সাথে কত ধনাত্মক সংখ্যা গুণ করলে পূর্ণ ঘন হবে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, নাম্বার 1 প্রথম স্টেপটা আমাদের হবে সেটা হলো প্রথমে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করা। তো চলো এবার করে ফেলি। তাহলে 2 দিয়ে করলে 2 একে 2, দুটো 0, আবার 2 দিয়ে 2 5 10 0, আবার 2 দিয়ে 25 লিখতে পারি। আচ্ছা, এবার 5 দিয়ে করলে 5 5 25। কি কথা বোঝা গেছে? তাহলে দেখো এবার দেখে বোঝো, তাহলে আমাদের 3টে 2 আছে, মানে 2 টু দি পাওয়ার 3 হয়ে গেল। আমাদের এখানে কি আছে, দুটো 5 আছে, মানে 5 স্কোয়ার হয়ে গেল। তাহলে আমাদের উদ্দেশ্য কিউব ফর্মে নিয়ে আসা। তাহলে 5 স্কোয়ার আছে মানে কি, বাইরে থেকে কি মাল্টিপ্লাই করতে হবে না, বাইরে থেকে যদি এক্সট্রা আমরা একটা 5 মাল্টিপ্লাই করে দিই তাহলে তখন কি হবে না 5 মাল্টিপ্লাই হয়ে গেলে কি হবে না, তাহলে 5 টু দি পাওয়ার 3 হয়ে গেল। তাহলে 2 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই উইথ 5 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস 10 টু দি পাওয়ার 3। মানে 200-র সাথে যদি এক্সট্রা আমরা একটা 5 মাল্টিপ্লাই করি তাহলে যেটা হবে সেটা একটা পূর্ণঘন সংখ্যা হবে। বোঝা গেল কি গেল না? আবারও বলছি, প্রথমে 200কে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করলাম, করে এবার অবজার্ভ করো, 3টে 2 এসছে মানে 2 টু দি পাওয়ার 3, দুটো 5 এসছে মানে 5 স্কোয়ার। তাহলে আমাদের এখানে শর্টেজটা কোথায় হচ্ছে, 2 এর কাছে তো শর্টেজ হচ্ছে না, কারণ 2 টু দি পাওয়ার 3 আছে, কিউব ফর্মে আছে, কিন্তু 5 স্কোয়ার আছে।
তাহলে স্কোয়ারের জায়গায় কিউব যদি আনতে চাই তাহলে কি করতে হবে না, এক্সট্রা একটা সংখ্যা অ্যাড করতে হবে। যেহেতু 5 এর স্কোয়ার আছে, কোন সংখ্যা অ্যাড করতে হবে না, 5 একটা অ্যাড ইন দ্য সেন্স মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 5 যদি এক্সট্রা আমি 200 সাথে মাল্টিপ্লাই করে দিই তখন কি হবে না 5 টু দি পাওয়ার 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 আর 5 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস এখান থেকে কি হলো না 5 টু যা 10 টু দি পাওয়ার 3, মানে 10 টু দি পাওয়ার 3 ইজ আ পারফেক্ট কিউব নাম্বার। দ্যাটস ওয়াই আমাদের কি মাল্টিপ্লাই করতে হবে, 5 মাল্টিপ্লাই করতে হবে কার সাথে না 200 সাথে মাল্টিপ্লাই করতে হবে। তবে মাল্টিপ্লাই করলে যে প্রোডাক্ট আসবে সেই প্রোডাক্ট একটা পূর্ণ ঘন সংখ্যা হবে। কি কথা বোঝা গেছে? যদি তোমাদের, আমি বারবার করে আই রিপিট, তোমাদের যেখানে যে জায়গায় যে অবস্থায় অসুবিধা হবে উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলতে পারো এই জায়গাটা ঠিক ক্লিয়ার হলো না। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সহজভাবে সিম্পল ওয়েতে তোমাদের এক্সপ্লেন করতে, কেমন? তো এরপরে আমরা চলে যাব 5 রোমান 3 তে, কেমন? তো চলো। তাহলে 5 রোমান 3 এবার আমরা দেখে নেব, কেমন? আচ্ছা, 5 রোমান 3 তে যে ডেটাটা দেওয়া আছে সেটা হলো 108। এর সাথে কত মাল্টিপ্লাই করলে পূর্ণঘন সংখ্যা হবে? সিম্পল কি, ফার্স্ট স্টেপ কি, মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করা বা প্রাইম ফ্যাক্টর এক্সপ্লেন করা। তো চলো এবার 2 দিয়ে যদি করি 2 5 এ 10, 2 4 এ 8 লিখতে পারি, ইয়েস পারি। আবার 2 দিয়ে যদি করি 2 2 এ 4, 2 7 এ 14 হলো। আচ্ছা, এবার 3 দিয়ে যদি করি 3 9 এ 27, 3 3 এ 9। তাহলে এখান দেখো 3 টু দি পাওয়ার 3, তাহলে এখান থেকে কি আসছে 3 টু দি পাওয়ার 3 আসছে। এখান থেকে কি আসছে না 2 টু দি পাওয়ার 2। তাহলে 3 টু দি পাওয়ার 3 তো পারফেক্ট কিউব ফর্মে আছে, 2 টু দি পাওয়ার 2 পারফেক্ট কিউব ফর্মে নেই। তাহলে এখানে আমাকে কি করতে হবে না 2 টু দি পাওয়ার 3 করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 3 করতে গেলে কি একটা এক্সট্রা লাগাতে হবে না 2 একটা এক্সট্রা লাগাতে হবে। এক্সট্রা মানে ইন দ্য সেন্স বাইরে থেকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি যদি বাইরে থেকে 108 এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করি তখন এখানে কি আসবে না 2 স্কোয়ার ইন্টু 2, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 3 এলো। দ্যাট মিনস এই দুটো থেকে তখন মাল্টিপ্লাই করে কি এলো না 3 টু যা 6 টু দি পাওয়ার 3, 6 টু দি পাওয়ার 3 ইজ আ পারফেক্ট কিউব নাম্বার। তাহলে আমাদের কি করতে হচ্ছে এক্স্যাক্টলি না 2 মাল্টিপ্লাই করতে হচ্ছে কার সাথে না 108 এর সাথে, তবেই যে প্রোডাক্ট আসবে সেটা 6 টু দি পাওয়ার 3 আসবে, মানে একটা পারফেক্ট কিউব নাম্বার হবে। কি কথা বোঝা গেছে? তোমাকে তাহলে এখানে আইডেন্টিফাই করতে হবে এই ধরনের অঙ্কগুলোতে এক্স্যাক্টলি কোনটা শর্টেজ হচ্ছে, সেই শর্টেজটাকে তুমি যদি আইডেন্টিফাই করতে পারো তবেই অঙ্কটা হয়ে যাবে। কত শর্টেজ হচ্ছে? তাহলে দেখো এখানে 2 স্কোয়ার হচ্ছে, তাহলে কি কোনটা শর্টেজ হচ্ছে না একটা 2 এর শর্টেজ হচ্ছে। দ্যাট মিনস 108 এর সাথে একটা 2 গুণ করতে হবে। কি কথা বোঝা গেছে? আবার বলছি, অসুবিধা থাকলে আমাকে বলো, কেমন? তো চলো এবার আমরা 5 এর 3 আমরা সলভ করে ফেললাম, এবার আমরা 5 এর রোমান 4 সলভ করব, কেমন? তাহলে একে কি করতে হবে না প্রথমে আমরা কি করব দেখো কি দিয়ে এটাকে ভাগ করতে পারি। যদি 11 দিয়ে ভাগ করি তাহলে 11 1 11 1 11 11 1 11, তাহলে 121 মানে কি এলো 11 ইন্টু 11। আমাদের কোনো কিছু কিউব ফর্মে লাগতে হবে। তাহলে এখান থেকে কি এলো আমাদের 11 স্কোয়ার এলো, দুটো 11 মানে 11 স্কোয়ার। তাহলে এর সাথে আবার কি এখানে ঘাটতিটা কার হচ্ছে? কিউব করতে গেলে আমাদের ঘাটতিটা কোথায় হচ্ছে না একটা এক্সট্রা যদি 11 এর সাথে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা লিখতে পারবো 11 টু দি পাওয়ার 3। তাহলে 121 এর সাথে যদি আমরা একটা 11 কে মাল্টিপ্লাই করে দিই তাহলে 121 ইন্টু 11 এর যে প্রোডাক্ট আসবে সেটা একটা পূর্ণ ঘন সংখ্যা, এবং সেখানে ঘনমূল কত হচ্ছে না 11। কি কথা বোঝা গেছে? ঘনমূল 11। এই টু দি পাওয়ার কিউব যার বেস যেটা সেটাই তো ঘনমূল, তাই না? আচ্ছা ঠিক আছে,
এরপরে আমরা কোশ্চেন নাম্বার 5-এ চলে যাচ্ছি, একবার দেখে নাও। এই সংখ্যাটি, এই ডেটাটি দেওয়া আছে, কত বাইরে থেকে কত গুণ করলে, ধনাত্মক সংখ্যা গুণ করলে এটা পূর্ণঘন সংখ্যা হবে। তো চলো এবার কি করতে হবে, আমাদের মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 5 দিয়ে যদি আমরা ডিভাইড করি, 5 2 = 10, 22, 5 4 = 20, 25, 5 5 = 25 হলো। আচ্ছা, আবার 5 দিয়ে, 5 4 20, 45, 5 9 45, 7 7 49। তাহলে দেখো এখানে কোথায় শর্টেজটা হচ্ছে, দুটো 7 আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে না, একটা এক্সট্রা 7 মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে কি হলো, 7 কিউব হয়ে গেল। আবার দেখো দুটো 5 আছে, তাহলে আবার কোথায় শর্টেজ হচ্ছে, একটা 5-এর শর্টেজ হচ্ছে। তাহলে আমাদের বাইরে থেকে তাহলে কি কোন সংখ্যাটা মাল্টিপ্লাই করতে হবে না, 5 7 35। আমরা যদি বাইরে থেকে 35-কে মাল্টিপ্লাই করে দিই কার সাথে না, 1 2 2 5-এর সাথে, তাহলে যে প্রোডাক্ট আসবে সেটা কি হবে না, সেটা একটি পূর্ণঘন সংখ্যা হবে। কি কথা বোঝা গেল কি গেল না, আবারও বলছি। তাহলে প্রথমে 1 2 2 5-এর পূর্ণঘন সংখ্যা হবে কি হবে না সেটা আমাদের দেখে নিতে হবে। তার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করলাম, করে দেখতে পাচ্ছি এখানে দুটো 5 আছে, দুটো 7 আছে। আমাদের উদ্দেশ্য পারফেক্ট কিউব ফর্মে নিয়ে আসা। তাহলে দুটো 7 আছে, একটা 7 যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এর চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। বাকি থাকছে এই 5-এর চ্যাপ্টার। তাহলে দুটো 5 আছে, তার সাথে কি করতে হবে, একটা 5 যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এই পোর্শনটাও পারফেক্ট কিউব ফর্মে চলে এসেছে। তাহলে এক্স্যাক্টলি আমাদের 5 এবং 7 দুটো মাল্টিপ্লাই করতে হচ্ছে, মানে কি না 5 সাথে 35 যদি আমরা মাল্টিপ্লাই করে দিই কার সাথে না, 1 2 2 5-এর সাথে, তাহলে যে প্রোডাক্ট আসবে সেটা পূর্ণঘন সংখ্যা হবে। এবং তার ঘনমূল তখন কত দাঁড়াবে না, তার ঘনমূল দাঁড়াবে 5 সাথে 35, 35 তার ঘনমূল দাঁড়াবে। কি কথা বোঝা গেল? আচ্ছা, তাহলে 5-এর দাগে রোমান 5 আমরা কমপ্লিট করে ফেললাম। কেমন, তো আমরা রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5 করে ফেললাম। এরপরে আমরা এগিয়ে যাব কোশ্চেন নাম্বার 6-এ। কেমন, তো চলো এবার আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 6-এ কি ধরনের অঙ্কগুলো দেওয়া আছে, ওখানে আমাদের কিভাবে অঙ্কগুলো সলভ করতে হবে, কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেগুলো এবার আমরা ব্যাক টু ব্যাক দেখে নেব। কেমন, তাহলে এবার আমরা যেটা দেখব কোশ্চেন নাম্বার 6, রোমান 1। দেখো নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে। তোমাদের কাছে একটা ডেটা দেওয়া আছে, এবার বলছে বাইরে থেকে কত সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। লেটস সে ধরো প্রথম যে এক্সাম্পল সেটা দেওয়া আছে 7000। কেমন, 7000। কি করতে হবে, একই প্রসেস, জাস্ট রিভার্স অপারেশন। কোশ্চেন নাম্বার 5-এ যে ধরনের অঙ্কগুলো আমরা করছি ঠিক তার উল্টো জিনিসটা করব। চলো কি বলছি সেটা একবার দেখিয়ে দিই। তাহলে মৌলিক সংখ্যার উৎপাদকে প্রথমে আমাদের বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, তাহলে যদি আমরা 7 দিয়ে এটাকে ভাগ করি তাহলে 7 একে 7, 3টে 0 বেরিয়ে এলো। আচ্ছা, এবার যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি, 10 একে 10, দুটো 0, আবার যদি 10 দিয়ে ডিভাইড করি এবার আবার 10। কি কথা বোঝা গেছে? এবার অবজার্ভ করো ভালো করে, ভাগ করতে হবে, ভাগ করলে এটা পূর্ণঘন সংখ্যা হবে। দেখো 10 টু দি পাওয়ার 3 তো হয়ে গেল এখানে, আবার 7 একটা এক্সট্রা পড়ে আছে। তাহলে আমরা যদি এই সংখ্যা থেকে 7কে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে আমাদের যে সংখ্যাটি থাকবে সেটা পূর্ণঘন সংখ্যা। বোঝা গেল কি গেল না? আমাদের এখানে পারফেক্ট কিউব হওয়ার পরে কি পড়ে আছে না 7 পড়ে আছে। ফলে আমাদের 7 দিয়ে যদি আমরা এই সংখ্যাটিকে মানে 7000কে ডিভাইড করে দিই তাহলে যে সংখ্যা হবে সেটা পূর্ণঘন সংখ্যা হবে। চলো এবার আমরা টেস্ট করে দেখে নিই যে যেটা আমি বলছি এক্স্যাক্টলি ঠিক বলছি কি বলছি না। তাহলে 7000কে যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলে কি পড়ে থাকছে 1000।
তাহলে 1000কে এবার যদি আমি মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 10 10 একে 10 100 আবার 10 দিয়ে ডিভাইড করলে 10। তাহলে দেখো 1000 ইজ আ পারফেক্ট কিউব নাম্বার অ্যান্ড এর 1000-এর ঘনমূল কত না 10। কি কথা বোঝা গেল? তাহলে দেখো 7000-এর সাথে 7000 থেকে যদি 7000কে যদি 7 দিয়ে ভাগ করে দিই যে সংখ্যাটা আসছে সেটা পারফেক্ট কিউব আসছে। কিভাবে করলাম দেখো, এটা এক্সট্রা হচ্ছে, সেটাকে ডিভাইড করে দিলে যেটা আসবে সেটা পূর্ণঘন সংখ্যা হবে। কি কথা বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা 6-এর রোমান 2 এবার দেখে নেব, কেমন? তো 6-এর রোমান 2 এবার আমরা দেখে নেব। রোমান 2-তে কি আছে না 2662 আছে। তাহলে এটাকে প্রথম মৌলিক সংখ্যার উৎপাদকে দেখব, 2 একে 2 2 3 6 2 3 6 2 একে 2। আচ্ছা, এবার দেখো তো এটাকে যদি 11 দিয়ে ডিভাইড করি, 11 একে 11 12 13 23 11 দিয়ে 22 1 11 একে 11 আবার যদি 11 দিয়ে ডিভাইড করি তাহলে 11 11 121। তাহলে দেখো এখানে তো 11 টু দি পাওয়ার 3 হয়ে গেল, তিনটে আছে 11। এটা তো তাহলে পারফেক্ট কিউবে চলে আসছে, কিন্তু এখানে এক্সেস কি হচ্ছে 2, মানে তাহলে আমাকে 2662কে 2 দিয়ে ডিভাইড করলে যেটা আসবে সেটা পূর্ণঘন সংখ্যা, এবং সেই সংখ্যার ঘনমূল কত হবে না 11 হবে। বোঝা গেল না? আচ্ছা, বলছি 2662কে তাহলে আমাদের যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কি আসছে, 2 একে 2 2 3 6 2 3 6 2 একে 2। তাহলে এটাকে যদি আমি মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করি, 11 দিয়ে ভাগ করলে 121 আসছে, আবার 11 দিয়ে ভাগ করলে 11 আসছে। তাহলে দেখো পারফেক্ট কিউব হচ্ছে। তার মানে 2662কে 2 দিয়ে ডিভাইড করলে যেটা হবে সেটা পূর্ণঘন সংখ্যা হবে। কি কথা বোঝা গেল? আচ্ছা, এরপরে 6-এর রোমান 3 আমরা দেখে নেব। ছয় রোমান 3-তে দেখো 4394। তাহলে এটাকে প্রথমে আমরা কি করব না 2 দিয়ে ডিভাইড করব, 2 2 এ 4 2 একে 2 19 2 9 18 1 2 7 14। আচ্ছা, এবার দিয়ে দেখো তো 13 দিয়ে ডিভাইড করলে কি আসছে 169 আসছে, আবার 13 দিয়ে ডিভাইড করলে কি আসছে 13 আসছে। তাহলে দেখো 4394 11 টু দি পাওয়ার কিউব ফর্মে এসে গেছে, এক্সট্রা কি আসছে না 2, মানে 4394কে 2 দিয়ে যদি ডিভাইড করি তবে যে সংখ্যাটি আসবে সেটি পূর্ণঘন সংখ্যা। কি কথা বোঝা গেল? একদম সহজ, একদম সহজ, ঠিক আছে। তাহলে আমরা 6-এর রোমান 3 আমরা সলভ করে ফেললাম। এরপরে আমরা 6-এর রোমান 4 এবার সলভ করব, কেমন? তাহলে বাইরে থেকে কত ডিভাইড করলে পূর্ণঘন সংখ্যা হবে না, বাইরে থেকে 4394কে 2 দিয়ে ডিভাইড করলে যে ভাগফল হবে সেটা পূর্ণঘন সংখ্যা হবে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব 6750। সিমিলারলি একইভাবে করব, 5 দিয়ে যদি ডিভাইড করে দিই, 5 একে 5 17 5 3 15 16 17 5 5 25 0। আবার 5 দিয়ে ডিভাইড করে দিলে 5 2 10 35 5 7 35 0। আবার 3 দিয়ে করলে 3 9 27 90। আবার 3 দিয়ে করলে 3 3 9 30। আবার 3 দিয়ে করলে 3 10 30। আবার 5 দিয়ে করলে 5 2 10। ঠিক আছে, তাহলে দেখো 3 কিউব এখান থেকে এসে গেল। আচ্ছা, এখানে দুটো 5 আছে, এখানে একটা 5 আছে, তাহলে এখান থেকে 5 টু দি পাওয়ার 3 হয়ে গেল। তাহলে কি এক্সট্রা থাকছে না 2 এক্সট্রা থাকছে। দ্যাট মিনস 6750কে যদি 2 দিয়ে ডিভাইড করি যে ভাগফল আসবে সেটা পূর্ণঘন সংখ্যা হবে। ক্লিয়ার হলো কি হলো না দেখো একবার।
মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করতে আমরা কি দেখতে পেলাম না 3 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3 ইন্টু 2, যেহেতু 2 এক্সট্রা হচ্ছে তাই 2 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে কি আসবে না তখন যে ভাগফল আসবে সেটা পূর্ণঘন সংখ্যা হবে। কি কথা বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এবার আমরা 6 এর রোমান 5 এবার আমরা সলভ করব। ছশো 75 কেমন? 5 দিয়ে যদি করি 5 একে 5 17 5 3 15 16 17 5 5 25, আবার 5 দিয়ে 5 2 10 5 7 35 3 9 27 3 3 9। তাহলে দেখো এখানে 5 ইন্টু 5 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে এটা তো পারফেক্ট কিউব হয়ে গেল। তাহলে এই দুটো এক্সেস পড়ে থাকছে, দ্যাট মিনস 675কে যদি আমরা 5 5 25 দিয়ে যদি ডিভাইড করি যে ভাগফল আসবে সেটি পূর্ণঘন সংখ্যা হবে। ক্লিয়ার হলো কি হলো না? দেখো 675কে আমরা প্রথমে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করেছি, করে কি দেখতে পেলাম না 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, এই তিনটে তিন তো পারফেক্ট কিউব ফর্মে আছে, কিন্তু 5 ইন্টু 5 মানে 25 এক্সট্রা, তাহলে ওই এক্সট্রাটাকে যদি সরিয়ে দিই মানে এক্সট্রা যেটা সংখ্যা আসবে সেটা দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে ওই সংখ্যা নালিফাই হয়ে গেল, তখন অবশিষ্ট যেটা পড়ে থাকবে সেটা পারফেক্ট কিউব হবে। ঠিক আছে, তাহলে এক্সট্রা আমাদের তাহলে 675-এর সাথে 25 দিয়ে যদি 675কে ডিভাইড করি ভাগফল বা কোশিয়েন্ট যেটা আসবে সেটা পূর্ণঘন বা পারফেক্ট কিউব নাম্বার হবে। কেমন? তাহলে 6 এর 5 আমরা সলভ করে ফেললাম। তাহলে আজকের ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 6 সলভ করে ফেললাম, এবং এখানে কোশ্চেন নাম্বার 5 এ যে ধরনের অঙ্কগুলো করছি তার ঠিক রিভার্স অপারেশনটা আমরা কোশ্চেন নাম্বার 6 এ করে দেখলাম। আবার কোশ্চেন নাম্বার 6 এ যেটা করেছি সেটা কোশ্চেন 5 এর রিভার্স অপারেশন। আচ্ছা, এবার যেটা চলে যাব যে কোশ্চেনে সেটা হলো কোশ্চেন নাম্বার 7, নিচের পূর্ণ ঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল লিখি। একই ব্যাপার, এই চ্যাপ্টারে সব কিছুতে একটাই জিনিস তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, ঘনমূল, ঘনফল, পূর্ণ ঘন সংখ্যা। দেখো পূর্ণ ঘন সংখ্যা মানে তো সেটা তার ঘনমূল থাকবে, তাই না? তো এই কয়েকটা জিনিস তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো চলো এবার কোশ্চেন নাম্বার 7 এর অঙ্কগুলো আমরা সলভ করে ফেলি। কেমন? আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 রোমান 1, কি অঙ্কটি রয়েছে না 512। তাহলে প্রথমে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 2 2 4 11, 2 5 10, 2 6 12, আবার 2 দিয়ে 2 1 2, 2 2 4, 2 8 16, আবার 2 দিয়ে 2 6 12, 2 4 8, আবার 2 দিয়ে 2 3 6, 2 2 4, আবার 2 দিয়ে 2 1 2, 2 6 12, আবার 2 দিয়ে 2 8 16, আবার 2 দিয়ে 2 4 8, আবার 2 দিয়ে 2 2 4। কি কথা বোঝা গেছে? তাহলে দেখো এখানে কটা 2 এসছে? 1 2 3 4 5 6 7 8 9 9। আচ্ছা, তাহলে এই তিনটে 2 নিয়ে একটা গ্রুপ করলাম, এই তিনটে 2 নিয়ে একটা গ্রুপ করলাম, এই তিনটে 2 নিয়ে একটা গ্রুপ করলাম। তাহলে 2 2 4 2 8, তাহলে 8 8 8, দ্যাট মিনস 8 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তাহলে 512 ইজ ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3। তাহলে 8 টু দি পাওয়ার 3 মানে তাহলে আমাদের এখানে ঘনমূল কত? ঘনমূল হলো আমাদের 8। মানে আমাদের এখানে কি জানতে চাওয়া হয়েছে? ঘনমূল বা কিউব রুট। কিউব রুট মানে কি না 3 রুট আন্ডার 512, মানে কিউব রুট অফ 512। তাহলে এখান থেকে কি এলো না এই দেখো কিউব রুট মানে ব্যাপারটা কি না 512 হোল টু দি পাওয়ার 1/3। পাওয়ারটা কত না 1/3। ঠিক আছে, তাহলে 512 সমান কি দাঁড়ালো আমাদের? দেখো 512 সমান কি দাঁড়ালো না 8 টু দি পাওয়ার 3। তাহলে 8 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3, তাহলে 3 3 নালিফাই হয়ে গেলে কি থাকছে 8। তাহলে আমাদের ঘনমূল কত না 8। তাহলে বেসিক্যালি আমাদের কি করতে হবে না আমাদের
ঘনমূল বের করতে হবে। তাহলে ঘনমূল কত বেরোলো 8, এখানেও তাই। কোন সংখ্যাটা কিউব ফর্মে আসছে, দেখো 8 কিউব ফর্মে আসছে, 8 8 8, তাই আমাদের ঘনমূল কি 8। এভাবেও করতে পারো, আবার এভাবেও দেখাতে পারো, যেটা খুশি। কেমন? আচ্ছা, কি কথা বোঝা গেল? এরপরে আমরা 7 এর রোমান 2 এবার দেখে নেব। কেমন? রোমান 2 তে কি অঙ্কটি রয়েছে? 1728। 2 দিয়ে করছি, 2 8 16, 12 2 6 12, 2 4 8, আবার 2 দিয়ে 2 4 8, 2 3 6, 2 2 4, আবার 2 দিয়ে 2 2 4, 2 1 2, 2 6 12, আবার 2 দিয়ে 2 1 2 0, 2 8 16, আবার 2 দিয়ে 2 5 10, 2 4 8, আবার 2 দিয়ে 2 2 4, 2 7 14, আবার 3 দিয়ে 3 9 27, 3 3 9। কেমন? আচ্ছা দেখো, এটা তো 3 টু দি পাওয়ার 3 লিখতে পারি। আচ্ছা, এবার কটা 2 আছে দেখো, 1 2 3 4 5 6 6। তাহলে দেখো এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, তাহলে এটা কি 2 টু দি পাওয়ার 2, এটা 2 টু দি পাওয়ার 2, এটা 2 টু দি পাওয়ার 2। তাহলে এখান থেকে কি আসছে 2 স্কোয়ার 4, এখান থেকে কি আসছে 4, এখান থেকে কি আসছে 4, মানে তাহলে এখান থেকে কি পাচ্ছি না 4 টু দি পাওয়ার 3। তাহলে 4 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3, তাহলে 4 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস 4 3 আর 12 টু দি পাওয়ার 3। 12 টু দি পাওয়ার 3 মানে তাহলে ঘনমূল কত না? ঘনমূল 12। তাহলে আমাদের এখানে কি কি জিনিস দেখছি না, কিভাবে আমাদের এখানে যে ধরনের অঙ্কগুলো করতে হবে সেগুলো কি না পূর্ণ ঘন সংখ্যা কি সংখ্যা নয়, সেটা তোমাকে এখান থেকে জানতে চাওয়া হবে। ঘনফল ঘনমূল নির্ণয় করি, সেটা জানতে চাওয়া হবে। তাহলে এখানে 12 টু দি পাওয়ার 3 হলে তাহলে এখানে ঘনমূল কত? 1788 ঘনমূল কত? 12। ঠিক আছে? আচ্ছা, এরপরে রোমান 3 আমরা দেখে নেব। কেমন? আচ্ছা, 7 এর রোমান 3 তে যে অঙ্কটি রয়েছে 5832। সিমিলারলি 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি, 2 2 4, আর 2 9 18, 2 1 2, 2 6 12, আবার 2 দিয়ে 2 1 2, 2 4 8 11, 2 5 10, 2 8 16, আবার 2 দিয়ে 2 7 14, 2 2 4, 2 9 18, আবার 2 দিয়ে 2 3 6 12, 2 6 12, না এটা সরি, এটা 2 যাবে না, এটা আবার 3 যাবে। 3 3 2 6 12, 3 4 12, 3 3 9, আবার 3 দিয়ে 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে 3 2 6 7 8 21, 3 7 21, আবার 3 দিয়ে 3 9 27, আবার 3 দিয়ে 3 3 9। ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে কি আসছে, এখান থেকে আসছে 2 টু দি পাওয়ার 3 তো চলে এলো। এখানে দেখো আমরা এবার গ্রুপিং করব, এইটা এটা এবং এটা। তাহলে এখান থেকে কি আসছে 9, এখান থেকে কি আসছে 9, এখান থেকে কি আসছে 9, মানে এখান থেকে তাহলে ফাইনালি কি আসছে 9 টু দি পাওয়ার 3 আসছে। তার মানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 9 টু দি পাওয়ার 3, মানে যদি এভাবে থাকে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 9 টু দি পাওয়ার 3 যদি থাকে, তাহলে 9 টু যা 18 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তাহলে এখানে ঘনমূল কত না 18। ঠিক আছে? দেখো আমি ব্যাপারটাকে একটু সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। মানে ব্যাপারটা তোমাদের লিখতে হবে কিভাবে বলো তো? তোমাদের লিখতে হবে এরকম, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 1 2 3 4 1 2 3 4 5 6, 3 টু দি পাওয়ার 6। ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারি 3 ইন্টু 2, মানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 3, 3 স্কোয়ার মানে 9 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস 9 টু যা 18 টু দি পাওয়ার 3। তাহলে ঘনমূল কত হলো? 18। ঠিক আছে? তো সেটাকে তোমাদের এত কিছু তোমরা যদি বুঝতে অসুবিধা হয়, সেই জন্য সহজভাবে আমি এটা দেখাচ্ছি। কেমন? আচ্ছা, এরপরে আমরা রোমান 4-এ চলে যাব।
15625 15625 তাহলে 5 দিয়ে যদি ডিভাইড করি 5 3 15 5 1 5 12 5 2 10 11 12 5 5 25 আবার 5 দিয়ে যদি ডিভাইড করি 5 6 30 5 2 10 5 5 25 আবার 5 দিয়ে যদি ডিভাইড করি 5 1 5 12 5 2 10 5 5 25 আবার 5 দিয়ে 5 2 10 5 5 25 আবার 5 দিয়ে করলে 5 5 25 তাহলে দেখো তাহলে যদি বলতে পারি এটা একটা তো টোটাল তিনটে টু দি পাওয়ার কিউব ফর্মে নিয়ে আসতে হবে তাহলে এখান থেকে কি লিখতে পারি 25 5 5 25 এখান থেকে 25 এখান থেকে 25 তাহলে এখান থেকে কি লিখতে পারি না 25 হোল টু দি পাওয়ার 3 তাহলে 15625 এর ঘনমূল কত না 25 ঠিক আছে আচ্ছা যদি এটা তোমাদের করতে না ভালো লাগে এভাবে যদি না ভাবতে অসুবিধা হয় তাহলে আমরা কি লিখব না 5 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 তাহলে 5 টু দি পাওয়ার 6 তাহলে 5 টু দি পাওয়ার 6 মানে 2 ইনটু 3 দ্যাট মিন্স 5 স্কয়ার হোল টু দি পাওয়ার 3 লিখতে পারি কিউব উপরে রাখতে হবে অলওয়েজ তাহলে 5 স্কয়ার মানে 25 হোল টু দি পাওয়ার 3 ঠিক আছে তাহলে 15625 সমান 25 হোল টু দি পাওয়ার 3 তাহলে এর কিউব রুট করলে কি আসবে না এর কি তাহলে এখান থেকে লিখতে পারি কিউব রুট অফ 15625 ইজ ইকুয়াল টু 25 হোল টু দি পাওয়ার 3 হোল ইন্টু 1/3 তাহলে 3 3 নালিফাই হয়ে গেলে কি থাকছে না 25 তাহলে ঘনমূল কত না 25 ঠিক আছে তোমরা ওভাবেও দেখতে পারো এভাবেও দেখতে পারো একই ব্যাপার ঘুরে ফিরে একই জায়গায় আসবে একই ব্যাপার ঠিক আছে এরপরে আমরা 7 এর কোশ্চেন নাম্বার 5 রোমান 5 এবার আমরা সলভ করব কেমন ওয়ান 0648 তাহলে এটা যদি আমরা সলভ করি 2 দিয়ে যদি দেখি 2 5 10 2 3 6 2 2 4 2 4 8 আবার যদি 2 দিয়ে দেখি 2 2 4 2 6 12 2 6 12 2 2 4 আবার 2 দিয়ে দেখলে 2 1 2 2 3 6 2 3 6 2 1 2 এবার 11 দিয়ে যদি দেখি 11 1 11 12 13 23 11 2 22 11 1 11 আবার যদি 11 দিয়ে দেখি 11 এখানে 11 তাহলে এখান থেকে দেখো কি আসছে না এখানে 2 টু দি পাওয়ার 3 আসছে আর এখানে 11 টু দি পাওয়ার 3 আসছে মানে কি না 11 টু যা 22 আচ্ছা 2 টু দি পাওয়ার 3 ইনটু 11 টু দি পাওয়ার 3 আসছে তো তার মানে কি না 22 হোল টু দি পাওয়ার 3 তার মানে ঘনমূল কত না 22 বা এটাও দেখাতে পারি যে 10648 এর আমার ঘনমূল নির্ণয় করতে বলা হয়েছে মানে কি কিউব রুট অফ 10648 আচ্ছা সমান 3 রুট আন্ডার তাহলে এখান থেকে কি আসছে 22 হোল টু দি পাওয়ার 3 তখন কি থাকছে 22 তাহলে 10648 এর ঘনমূল হলো 22 আজকের ক্লাসে আমরা কোষে দেখি 5.1 এর সমস্ত অঙ্ক আজকের ক্লাসে আমরা সলভ করে ফেললাম আজকের ক্লাসে আমরা অঙ্কগুলো দেখলাম 4 5 6 7 এই চারটি কোশ্চেনের অঙ্কগুলো সলভ করলাম এই চ্যাপ্টারে এই কয়েকটা টাইপেরই অঙ্ক আছে এমন কিছু বেশি টাইপের অঙ্ক নয় খুব সাধারণ জিনিস জানতে চাওয়া হয়েছে ঘনমূল ঘনফল কোন সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলে পূর্ণঘন হবে কোন সংখ্যা দিয়ে ডিভাইড করলে পূর্ণঘন হবে ব্যাস এই কিছু আর কিছু নয় এই চ্যাপ্টারটা সবথেকে ইজিয়েস্ট চ্যাপ্টার আজকের ক্লাস রিগার্ডিং তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধে হলে উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু আমাকে নির্দ্বিধায় নিঃসংকোচে যে কোনো সময় জানাতে পারো আজকের ক্লাস এই অবধি থাকলো নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এর পরের এক্সারসাইজ কোষে দেখি 5.2 নিয়ে তো আজকের ক্লাস এই অবধি থাকলো তোমরা সকলে খুব ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো এবং যদি সম্ভব হয় একটু প্র্যাকটিসের মধ্যে থেকো কেমন তো আজকের ক্লাস এই অবধি থ্যাংক ইউ